জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির স্বাগত জানালো বিএনপি। সংস্কার ও সনদ দিয়েই চূড়ান্ত সিদ্ধান্তের আগেই প্রকাশ করা জামায়াত এনসিপির অসন্তোষ। ডাকসু নির্বাচনে কারচুপির শঙ্কা বৈষম্য বিরোধীদের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের। ইশতেহার ঘোষণা ছাত্র দলের। ভোটের দিন থাকছে না সেনাবাহিনী। ক্লাস পরীক্ষা বর্জন করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন। 3 দফা আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। জবানবন্দি দিলেন বাবা মকবুল। যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে বিচার কাজ বলছে প্রসিকিউশন। এবং ভারতের কুশিন ও সীমান্ত হত্যা নিয়ে বিজিবির উদ্বেগ। আত্মরক্ষায় গুলি ও আইন মেনে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি বিএসএফ এর। পারস্পরিক আস্থা বাড়াতে একমত দুই পক্ষ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সরকার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ভোট। তার 60 দিন আগে ঘোষণা হবে তফসিল। উৎসব মুখর পরিবেশে ভোটের আয়োজন করতে চায় উল্লেখ করে ইসি সচিব জানান, সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ। চলতি বছরের শুরু থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অলিখিত নানা সভার মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছে ভোটের কাজ। বৃহস্পতিবার সংসদ জাতীয় নির্বাচনের সব কার্যক্রম কোনটি কোন সময়ের মধ্যে সম্পন্ন হবে তা নিয়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপ ঘোষণা করেন। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে ইসি কাজ করবে বলেও জানান তিনি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো। বলেন, সেপ্টেম্বরের শেষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে অংশীজনদের সঙ্গে সংলাপ করতে। সেপ্টেম্বরের শেষাংশ থেকে আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন, সেই অনুযায়ী এবছরের ডিসেম্বরের প্রথমার্ধে হবে তফসিল জানান ইসি সচিব। বলেন, ভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। আসন্ন জাতীয় নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে জানান, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ। আহমেদ সালেহিনের রিপোর্ট। গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে সে পথে এবার হাঁটল নির্বাচন কমিশনও। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। আমি তো খুশি না, আমি খুব খুশি। আমি সবসময় আশাবাদী ছিল না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট। জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। যারা নির্বাচনে বাধা কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। জনগণ নির্বাচন চায়,
সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা আমি মনে করি না যে এটাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে। নির্বাচনে না আসে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাই না? তো ইলেকশনে আপনি যখন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। এবার নট এ ডেমোক্রেট। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট নয় জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশ করে রোডম্যাপ ঘোষণা হলে ভালো হতো। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজনে উঠে আসে ইসির নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গ। কিন্তু আমরা সভায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, সংস্কার ও জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বেড়েছে। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটা ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো। নির্বাচন কেউ করবে কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে অনতিবিলম্বে ডায়ালগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি। এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক হিসেবে উল্লেখ করেছেন। সাংবিধানিক ভিত্তির জন্য এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এদিকে দলীয় কর্মসূচির আওতায় শুক্রবার থেকে 3 দিন ব্যাপী 27টি উপজেলায় উঠানের নতুন সংবিধান নামে উঠান বৈঠক করবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উপজেলায় পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম প্রসারিত করতে চাই এবং সেটির অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে আমরা 27টি উপজেলা দিয়ে আমরা শুরু করছি। প্রথম ধাপে সেটি 1 তারিখ পর্যন্ত। এনসিপির কার্যক্রম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে এ উদ্যোগ বলে দাবি দলটির নেতাদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে কারচুপির শঙ্কা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র শিবিরের। এর মধ্যে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে ইশতেহার দিল ছাত্রদল। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই বলে জানিয়েছে আইএসপিআর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো প্রচারণা চলছে। সকাল থেকে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তাদের যে দাবিদাওয়াগুলো রয়েছে সেগুলো আমরা আসলে পূরণ করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবো। এই সমস্যাগুলো সমাধান করতে আরেকটু বেশি ভালো মতো করতে পারবো। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ প্যানেল। এ সময় শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকার তুলে ধরা হয়। আপনাদের সহ
সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক অটুট সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করবে। এদিকে প্রচারণার তৃতীয় দিনে কলাভবনের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। এ সময় ভোট কারচুপির আশঙ্কা করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। জানান ইশতেহার ঘোষণার দিনক্ষণ। নির্বাচন কমিশন বলেছেন তারা সিসি ক্যামেরার নিচে ব্যালট গুনবেন, তবে আমরা আরেকটা বিষয় আশ্বস্ত হতে চাই যাতে কোনো ধরনের ব্যালট বক্স আগে থেকে ভর্তি না থাকে। এছাড়াও নির্বাচনের প্রচারণা নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিন বিকেলে সিনেট ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার জানান নির্বাচনের পরিবেশ ভালো আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান চিফ রিটার্নিং অফিসার। যদি প্রয়োজন হয় আমরা 3 স্তরের নিরাপত্তা, ইভেন ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কর্ডন করে রাখতে পারি। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন। তবে আইএসপিআর এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নানা জল্পনার পর অবশেষে ঘোষিত হলো চাকসু নির্বাচনের তফসিল। ভোট আগামী 12 অক্টোবর। এদিকে জাকসু নির্বাচনে 25 সদস্যের প্যানেল ঘোষণা করল ছাত্রদল। আর সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 3 দিন এগিয়ে নতুন করে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হলো রাকসু নির্বাচনের ভোটের দিন। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের উত্তাপ জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার সঙ্গে নতুন মাত্রা যোগ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। জাকসু নির্বাচনে শিবির ও বাকসাসের পর এবার প্যানেল ঘোষণা করল ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে মোহাম্মদ সাদি হাসানকে ভিপি ও তানজিনা হোসেন বৈশাখীকে জিএস করে 25 সদস্যের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি আবু আশফান মোহাম্মদ ইয়াহিয়া। সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতম ভরসা, অন্যতম আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ভরসাকে প্রতিফলিত করতে চায়। আবারও নতুন করে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 3 দিন এগিয়ে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পঞ্চম দিনের মতো চলে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এদিকে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর, মনোনয়ন ফরম বিতরণ 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 18 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 23 সেপ্টেম্বর। আমরা চাইবো আমরা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য প্রার্থীকে পাই, যে কিনা শিক্ষার্থীদের অধিকারগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আমরা চাই একজন ভালো প্রতিনিধি আসুক, আমাদের হয়ে কিছু করুক। আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের 12 তারিখ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি চমৎকার, সুন্দর, স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি। 1966 সালের পর 6 বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ হয় 1990 সালে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নিজেদের দাবি আদায়ে অনড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বৃহস্পতিবার বুয়েটের পাশাপাশি রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও ক্লাস পরীক্ষা বর্জন করা হয়। এদিকে রাতারাতি সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টারা বলছেন, প্রকৌশল পেশাগত সমস্যা দীর্ঘদিনের। এর নিরপেক্ষ ও যৌক্তিক সমাধান অন্তর্বর্তী সরকার। আবারও রাজপথে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তা অবরোধ করে প্রতিবাদী অবস্থান, বিক্ষোভ। প্রকৌশল পেশা সংশ্লিষ্ট 3 দফা দাবির বাস্তবায়ন, বুধবারের পুলিশি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও রমনা বিভাগের উপকমিশনারের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আমাদের উপর হামলা কেন হবে? আমরা অবিলম্বে এই হামলার বিচার চাই। আমাদের
50-এর বেশি শিক্ষার্থী আহত, এর দায়ভার কে নেবে? ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। এদিকে বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ক্লাস পরীক্ষা বর্জন করেন বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটের শিক্ষার্থীরা। ইন্টারিমের সময় আমরা ভাবছি তারা ছাত্রবান্ধব হবে, জনবান্ধব হবে, কিন্তু তাদের আচরণে পরিবর্তন আসে নাই। আমরা কখনোই আশা করি না যে কি কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় দিনের বৈঠক হয় বৃহস্পতিবার। সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উপদেষ্টারা জানান, উভয় পক্ষের দাবি দেওয়ার নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানে আন্তরিক কমিটি। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম। কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। উপদেষ্টারা জানান, প্রকৌশল পেশা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গেও বসবে কমিটি। এছাড়া শিক্ষার্থীদের জন্য আলোচনার দরজা সবসময়ই খোলা। আমরা তাদেরকে বলছি যে এটার আর কোনো প্রয়োজন নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি সমাধানে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। বিকেলে সচিবালয়ে শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টা ফাউজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান সহ কমিটির 6 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টারা জানান, শিক্ষার্থীরা যে কোনো সময় ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলোচনায় বসতে পারেন। পক্ষপাতিত্ব না করে যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তারা। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুটার প্রতিনিধিত্ব থাকবে। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম। যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। শুরু হলো অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। বলেন, বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আবু সাইদের বাবা। প্রসিকিউশন বলছেন, যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে এই মামলার বিচার। জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। 16 জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর খবর পান, তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মকবুল হোসেনের। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি আরও বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিল। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ। হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। এদিকে 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএসএফ মহাপরিচালকের দাবি, আত্মরক্ষা ছাড়া সীমান্তে গুলি চালায় না বিএসএফ। নিয়ম মেনেই ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।
তবে এর বিরোধিতা করেছেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যা ও পুশিন বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। শেষ হলো ৫৬তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। ৪ দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি অংশ নেন। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিং সিং চৌধুরী ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বর্ডারে হত্যা, চোরাচালান, মানব পাচার, পুশিন, সীমান্তে উন্নয়ন কাজ নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। সীমান্তে নিয়মিত বিএসএফের গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলেও যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ অস্বীকার করেন বিএসএফ মহাপরিচালক। বলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়, তবে এর বিরোধিতা করে নিরস্ত্র নারী শিশু হত্যার ঘটনায় প্রশ্ন তোলেন বিজিবি মহাপরিচালক। Continue their highest effort so that loss of life doesn't take place. Criminals respond with abuses, strong pelting, attacks on BSF personnel, using sharp-edged lethal weapons in complete disregard of warnings by the BSF troops. গত কয়েক মাসে ২০০০-এর বেশি মানুষ ভারত থেকে পুশিন করা হয়েছে। এ বিষয়ে বিএসএফ মহাপরিচালক জানান, পুশিন নিয়ম অনুযায়ী হয়েছে। সীমান্ত অতিক্রম করায় ভারতীয় আইন মেনেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকের পুশিন আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে প্রশ্নের জবাব দেননি বিএসএফ মহাপরিচালক। All Bangladeshi nationals who are found illegally entering India inadvertently and without any apparent criminal intent are handed over to the BJP respectfully. Bangladeshi people inadvertently, not deliberately, inadvertently crosses the international boundary by mistake. They can be dealt as per the law of the land, which is they can apprehend them, hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BJP. দুপক্ষের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছে বিএসএফ। সেক্ষেত্রে বিজিবিও ইতিবাচক সাড়া দিয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল টেস্ট শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। এক মাস পর আবারও হাসপাতালের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা৪০ রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি। এ সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন অসংখ্য কর্মী সমর্থক। হাসপাতালে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা ও বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করেন চিকিৎসকেরা। পরে রাত 11:30টার দিকে বাসায় ফেরেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, আপাতত বাসাতেই থাকবেন তিনি। তার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল। আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় অবহেলা হয়েছে বলেও অভিযোগ করেন জাহিদ হোসেন। ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। এর আগে 23 জুলাই রাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তার জন্য শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 14 জনকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এর আগে সকালে ডিআরইউতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের গোলটেবিল বৈঠকে যোগ দেন লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ কয়েকজন মুক্তিযোদ্ধা। আকস্মিকভাবে তাদেরকে অবরুদ্ধ করে হেনস্থা করেন একদল লোক। পরে তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। কর্ণফুলী টানেল নির্মাণে রাষ্ট্রের ৫৮৫ কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ব্যাংক থেকে ১৬০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্যদিকে 200 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুদক। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার অভিযানে যায় দুদক। এ সময় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার গোলাম মোস্তফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করে সংস্থাটি। দুদকে আসা অভিযোগে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা উপদেষ্টা হতে সমন্বয়ক পরিচয় দেওয়া একটি দলকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দেন, যার সত্যতার খোঁজে বিভিন্ন দফতরে এই অভিযান। প্রায় 200 কোটি টাকা ঘুষের বিনিময়ে উনি সম্প্রতি উনি উপদেষ্টার পদ বাগিয়ে নিতে চেয়েছেন এমন একটা অভিযোগ গণমাধ্যমে এসেছে। আমরা আজকে দুদক প্রধান কার্যালয় হতে যে অভিযান পরিচালনা করছি, তার সংশ্লিষ্ট সবকিছু খতিয়ে দেখা হবে। এদিন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে রাষ্ট্রের 585 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ 4 জন। বিদেশি বিশেষজ্ঞের সুপারিশবিহীন অতি গুরুত্বপূর্ণ নয় এমন 3টি কাজ সরকারের বাংলাদেশি টাকায় 585 কোটি 29 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 2 ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 40 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করে সংস্থাটি। এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ 4 জনের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অলাভজনক হওয়ায় চিলাহাটি সহ 3টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আলোচনা হয় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন উপদেষ্টারা। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, ভারত বাংলাদেশ সীমান্তের নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার, এবং একটির বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এর মাধ্যমে গুম বন্ধ হবে বলে প্রত্যাশা করছে সরকার। বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত অনুমোদন পেয়েছে। ফকির লালন শাহের মৃত্যুবার্ষিকীকে ক শ্রেণীভুক্ত করে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত। প্রথম পর্বেই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সিটি লিভারপুল, পিএসজির সামনে বায়ার্ন বার্সেলোনা, ইব্রাহিমোভিচকে সম্মাননা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। এক বছরে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 323টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই থানা থেকে লুট হওয়া অস্ত্র। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এরই ধারাবাহিকতা রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে র্যাব। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 আগস্টের পর দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে উদ্ধার হয়েছে 323টি অস্ত্র। এর মধ্যে অধিকাংশই থানা থেকে লুট হওয়া অস্ত্র। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, গত কয়েক মাসে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে 93টি অস্ত্র ও 150টি ম্যাগাজিন। পাশাপাশি যৌথ অভিযানে জব্দ করা হয়েছে প্রায় 20,000 গোলাবারুদ। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে আমরা তাদেরকে
গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। মাদক মামলার যারা অভিযুক্ত এবং যারা সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামিগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় 27 আগস্ট রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে এক সহযোগী সহ গ্রেফতার করা হয় অস্ত্র ও মাদক ব্যবসায়ী শুকুর হোসেন ওরফে শুটার শুক্কুরকে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল লুট হয়ে যাওয়া পুলিশের একটি পিস্তলও, যেটি অবৈধভাবে সংগ্রহ করে দীর্ঘদিন নিজেদের হেফাজতে রেখেছিল গ্রেফতারকৃতরা। বিদেশি পিস্তল, সেই পিস্তলের গায়ে একটা নাম্বার থাকে, কিন্তু এই অপরাধীরা সেই নাম্বার ঘষে ফেলেছে। বাট ওই দুইটি পিস্তলের একটি পিস্তল, যেটা আমরা ধারণা করছি এটা পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যে অ্যামিনিশন আমরা পেয়েছি তার পিছনে বিপি লেখা আছে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ লেখা আছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে র্যাব কাজ করছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে জীবনমহল নামে বিনোদন পার্কে হামলা চালিয়েছে তৌহিদি জনতা। লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ সময় সংঘর্ষে জড়ান পার্কের কর্মী ও তৌহিদি জনতা। এতে আহত হয়েছেন 20 জন। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনা সদস্যরা। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। দিনাজপুরের বিরলে জীবনমহল পার্ক বিনোদন কেন্দ্রে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির লোকজনের সঙ্গে সংঘর্ষ বাঁধে। দুপুরে তৌহিদি জনতার ব্যানারে শহরের জেল রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জীবনমহলে উপস্থিত হন। এর আগে পার্কটির মালিক জীবন চৌধুরীর পক্ষের লোকজন জীবনমহল গেটে অবস্থান নেয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইট পাটকেল নিক্ষেপ করলে আহত হন 20 জন। ঝাড়ু, ইট, লাঠি আমাদের উপর হামলা করা শুরু করে দেয়। ইমান বিধ্বংসী কার্যক্রম সে এখানে পরিচালনা করছে। হ্যাঁ, এখানে সুফিবাদের নামে, মেডিটেশন নামে ধর্মপ্রিয় মুসলমান যারা সমাবেশে আসতেছে তাদের কাছে তারা হামলা করে। অবশ্যই বিচার চাই, অবিলম্বে তার গ্রেফতার চাই। ভাঙচুর করবে এটা মোটে ঠিক করে নাই, এটা একেবারে আমি মানে নিতে পারতেছি না। ওনারা আসছিল, ওনারা আসে এই যে জীবনমহল বিভিন্ন জায়গায় দেখেন একটু কোনো অংশ কোনো জায়গায় বাদ দেয়নি, প্রতিটা জায়গায় ওনারা ভাঙচুর করছে। বিক্ষুব্ধ জনতা জীবনমহলে ঢুকে দরবার শরীফ সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার 1 ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। বলেন, পার্কে অনৈতিক কর্মকাণ্ড ও সংঘর্ষের বিষয়টি তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। উভয়ের ভিতর ঢিলাঢিলি হয়েছে, ঢিলাঢিলি হইলে কি হয়, কাছের গ্লাসে বসে ঢিল চুড়লি তো গ্লাস তো ভাঙবেই। এই যে আমরা আসছি, আসার সাথে বন্ধ করে ফেলছি। ওনারা তো আমাদের কাছে কমিটেড ছিলেন এবং আমাদের পুলিশও ছিল। এখানে যারা আমাদের হুজুর রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ সুপার মহোদয় কথা বলেছেন, আমরা বারবার যোগাযোগ করছি। তারাও কথা দিয়েছেন যে আমরা বসে এই বিষয়গুলো আমরা মীমাংসা করে ফেলব। সমাজ পরিপন্থী কোনো কার্যকলাপ হলে তা আমরা এটি শক্ত হাতে আমরা এখান থেকে মূলোৎপাটন করে ফেলব। দিনাজপুর জীবনমহল বিনোদন পার্কে শতাধিক কর্মচারী কাজ করেন। সময় সংবাদ, দিনাজপুর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন দাবিতে একের পর এক আন্দোলনে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি হবে না বলেও মনে করেন তারা। বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত সেমিনারে অর্থনীতির এমন চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। ট্রাম্পের শুল্ক নীতিতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও এখনও মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব হয়নি, যে কারণে রফতানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিকঠাক থাকা সত্ত্বেও কমেছে বেসরকারি বিনিয়োগ, ভারী হচ্ছে বিদেশি ঋণের বোঝা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর সামগ্রিক অর্থনীতির মাসিক পর্যালোচনায় এসব তথ্য উঠে আসে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর, রাজস্ব বোর্ড, জ্বালানি ও আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে অবনতি হচ্ছে ব্যবসার পরিবেশ। এ অবস্থায় বাংলাদেশকে LDC গ্র্যাজুয়েশনের জন্য তৈরি হতে আরও সময়ের প্রয়োজন বলে জানান তারা। এনার্জি, NBR, তারপরে এই পোর্ট, সেফটি, লেবার ইস্যু, দিস আর অ্যাকচুয়ালি এ মেইন অবস্ট্যাকল। আমিও তো এখন একটা টাকা ইনভেস্টমেন্ট করার আগে আমি চিন্তা করি, ভাই
আমি ঠিকমতো বেতন দিতে পারবো তো? এ সময় তারা যুক্তি তুলে ধরেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিস্থিতি ভালো হওয়ার আশা নেই। আপনি কাস্টমসে এত ট্যাক্স দিয়ে আবার কি করে আপলোড করে দেয়, আবার ট্রানজিশন মানে ইট শুড বি ভ্যালু অফ দি ট্রানজাকশন প্রাইস, ট্রানজাকশন লেভেল যেটা মার্কেট প্রাইস, কিন্তু 20% 30% এই যে এটা কেন করলেন? আমার রেভিনিউ টার্গেট ফুলফিল করুন। আর রেভিনিউ টার্গেট ফুলফিল করেও এই ব্যবসায়ীদেরকে ই করে কষ্ট দিয়ে হয়। এদিকে বিনিয়োগের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক নীতি ধরে রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। ইনফ্লেশনটা আমরা কমফোর্টেবল ফিল করতেছি না, এটা এখন 8.58% মিনস অ্যাবাউট 9%। এটাকে আমরা 3-4% নিয়ে আসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব। অনুষ্ঠানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও বেকারত্ব কমাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রতিও জোর দেওয়ার আহ্বান জানান তিনি। বেকারত্ব বেড়ে গেছে, এটাকে করার একমাত্র উপায় হচ্ছে এখন যে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রাণঘাতী স্ট্রোক ও হৃদরোগীদের জন্য জীবনদায়ী ওষুধ অ্যালটিপেজ পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের ইন্টার্ন এক চিকিৎসকের উদ্যোগে নেদারল্যান্ডস থেকে বিনামূল্যে 17 কোটি টাকা মূল্যের ইনজেকশন পেয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। বিনামূল্যে এই ইনজেকশন রোগীদের দেওয়াও শুরু হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ইনজেকশনের জেনেরিক নাম অ্যালটেপ্লেজ। দেশে একটি কোম্পানি বাজারজাত করে, যার 50 মিলিগ্রাম ইনজেকশনের দাম 50,000 টাকা। কেউ স্ট্রোক বা হার্ট অ্যাটাক করলে যদি তার রক্তক্ষরণ না হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া যায়, তাহলে এই ইনজেকশনে রোগীকে প্রায় পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয়। নেদারল্যান্ডস থেকে 17 কোটি টাকার সেই ইনজেকশন বিনামূল্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান। রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির পর বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত হন তরুণী চিকিৎসক। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের রিসার্চ প্রজেক্টে যুক্ত হয়ে তিনি একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেটি জার্নালে প্রকাশিত হলে ইউএস ভিত্তিক সংস্থা ডিরেক্ট রিলিফ শীর্ষ শ্রেয়ানের সঙ্গে যোগাযোগ করে ইনজেকশন ফ্রিতে দেওয়ার কথা জানায়। আমি আমাদের ফ্যাকাল্টি মেডিসিন ফ্যাকাল্টির সাথে এবং আমাদের ডিরেক্টর স্যার সবার সাথে কথাবার্তা বলি। তারা তাদের সাইড থেকে সারা আমাদের যে পার্টনারশিপের ডকুমেন্টগুলো এগুলো সাইন করা, ফর্মটা পুরোটা ফিল আপ করা, এই ডিটেলসের কাজগুলো সারা করেছে। শীর্ষ শ্রেয়ান হাসপাতালের নিউরোলজি বিভাগ ও মেডিসিন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে ইনজেকশন হাসপাতালে আনতে ডিরেক্ট রিলিফের সঙ্গে সকল প্রক্রিয়া সম্পন্ন করেন। কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পর গত সোমবার ইনজেকশনগুলো হাসপাতালে পৌঁছায়। হার্ট অ্যাটাক যদি হয়, হার্টের রক্তনালীতে যেমন ব্লাড ক্লট, সেই ব্লাড ক্লটটাকে লাইজ করার জন্য নষ্ট করার জন্য সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। বুধবার থেকে হাসপাতালে এই ইনজেকশনের ব্যবহার শুরু হয়েছে। এক একজনের জন্য 5 ভায়াল হিসেবে 500 মানুষের চিকিৎসা সম্ভব হবে। যেটা আমরা সাপ্লাই পেয়েছি সেটা আমরা এখন কার্ডিওলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আমরা রোগীদের সাপ্লাই দিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসকদের সহায়তায় রোগীরা এখন এই ইনজেকশনের সুফল পাচ্ছে। নেদারল্যান্ডে তৈরি ইনজেকশনের এক কোর্সের দাম প্রায় 70,000 টাকা। আগামী বছরের মার্চে শেষ হবে মেয়াদ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর আর সাংবাদিকদের ভিসার মেয়াদ 240 দিন করা হবে উল্লেখ করে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এদিকে 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনে আরও কঠোরতা আনতে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার প্রকাশিত নতুন খসড়া নিয়মে বলা হয়, শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর হবে। সাংবাদিকদের ভিসা, যা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকতো, তা কমিয়ে 240 দিন করা হবে। চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে 90 দিন। তবে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে।
এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 16 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় অবস্থান করেছেন। এছাড়া প্রায় 3,55,000 সাংস্কৃতিক বিনিময় অংশগ্রহণকারী এবং 13,000 বিদেশি সাংবাদিক যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসাধারীদের কার্যক্রম ভালোভাবে তদারকি ও নজরদারি করতে এই পরিবর্তন আনা জরুরি। এছাড়া এই প্রস্তাবের উপর জনগণকে 30 দিনের মধ্যে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানা গেছে। এর আগে 2020 সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল, তবে 2021 সালে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তা প্রত্যাহার করে নেয়। এদিকে নতুন এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগে যেখানে নমনীয়ভাবে অবস্থান বাড়ানো যেত, সেখানে এখন তাদের মেয়াদ বাড়াতে আলাদা করে অবস্থান করতে হবে বলেও জানান তারা। শুধু বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়ে ক্ষান্ত হচ্ছে না মার্কিন প্রশাসন। ভিসা নীতিতেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে তারা। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, পাল্টে যাচ্ছে H-1B ভিসা, বদলে যাচ্ছে গ্রিন কার্ডও। এর বদলে আসছে গোল্ড কার্ড, যেখানে সবচেয়ে যোগ্য আর সেরা মানুষদের বেছে আমেরিকায় নেওয়া হবে। প্রস্তাবিত গোল্ড কার্ড স্কিমে অন্তত 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে। লুটনিকের দাবি, এরই মধ্যে 2.5 লাখ মানুষ এই প্রোগ্রামের অপেক্ষা করছেন, যা বাস্তবায়ন হলে $1.25 ট্রিলিয়ন রাজস্ব আসবে মার্কিন অর্থনীতিতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ তার। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 2026 সালে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিজেপি বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলার গরিব মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। 1947 সালের দেশভাগের যন্ত্রণা আসলে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মানুষই বেশি বহন করছেন বলে মন্তব্য করেন তিনি। যতই চক্রান্ত করো, কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। কলকাতার ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মমতা। এ সময় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, 2026 সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 50টিরও বেশি আসন পাবেন না। আমরা যদি 69 লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি, তাহলে 10 কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব। বিজেপির বন্ধুদের আজকেই 28-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। দলটির বিরুদ্ধেও দুর্নীতি, অনুপ্রবেশকারীদের সহায়তা এবং নানা অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা। গেল কয়েক মাসে একের পর এক তরুণ প্রাণের অকাল মৃত্যুতে শোকাহত সহপাঠী ও প্রবাসীরা। কেন এই সম্ভাবনাময় শিক্ষার্থীরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ? জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্টে। উচ্চশিক্ষা, গবেষণা কিংবা পড়াশোনা শেষে কেরিয়ার গড়ার অন্যতম গন্তব্য জার্মানি। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য আর আধুনিক জীবনের আকর্ষণে দেশটিকে বেছে নিচ্ছেন হাজারো বাংলাদেশি শিক্ষার্থী। কিন্তু গেল কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকটি আত্মহত্যার ঘটনায় হতবাক প্রবাসীরা। সিলেটের মৌলভীবাজারের সন্তান সুলতান মারুফ আহমেদ পড়তে এসেছিলেন ডার্মস্টাড বিশ্ববিদ্যালয়ে। মার্চের 12 তারিখ তার লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় তিনি আত্মহত্যা করেছেন, তবে কারণ আজও অজানা। জুনের 6 তারিখ বার্লিনে উদ্ধার করা হয় মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রথমের মরদেহ। নোয়াখালীর এই তরুণ পড়তেন ব্রান্ডেনবুর্গের টেকনিক্যাল হাই স্কুল ভিলডাউতে। তার 1 মাস পরেই জুলাইয়ের 6 তারিখে আত্মহত্যা করেন ফেনীর দাগনভূঞার ASM নুরুজ্জাফা তামিম। হাম লিপস্টাড বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের মৃত্যুতে হতবাক প্রবাসী বাংলাদেশিরা।
সহপাঠীরা বলছেন জার্মানিতে এসে খণ্ডকালীন কাজের সুযোগ না পাওয়া, পারিবারিক চাপ, আর্থিক সংকট ও একাকিত্বই এসব অপমৃত্যুর বড় কারণ। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসে, তাদের একটা টাকার একটা চাপ থাকে, 13,000 ইউরোর একটা চাপ থাকে বছরে। তার ভিতরে আবার ব্লক আছে, 12,000 ইউরো একটা ব্লক আছে। জব খুব ভালোভাবে খুঁজে পাই না, এবং যেই টাকাটা আমরা নিয়ে আসি ওইটাও খুব কষ্ট হয়ে যায় চলাফেরা করতে। সেই জন্য মানসিক আমরা অনেকেই চাপে থাকি। এখানে স্টুডেন্টরা আসার পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হয় সেটা হচ্ছে ভাষার জটিলতা। এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটি নেতারা। প্রয়োজনে শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। বাংলাদেশি যারা শিক্ষার্থী এখানে বার্লিনে জার্মানি অবস্থান করছেন, তাদের যদি কোনো সমস্যা হয় চাকরি ব্যাপারে, কাগজপত্রের ব্যাপারে, আমরা সর্বদাই সাহায্য সহযোগিতা করে থাকি। এর আগেও জার্মানির বার্লিনে বাংলাদেশি এক তরুণী নর্দার্ন ওয়েস্টফালেনের ছোট্ট শহর মিন্ডেনে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। মনোবিজ্ঞানীদের মতে প্রত্যাশা আর বাস্তবতার ফারাক মানসিক চাপে বেছে নেয় আত্মহননের পথ। সময় মতো কাউন্সেলিং পেলে হয়তো ফিরিয়ে আনা যেত স্বাভাবিক জীবন। গত 3 মাসে জার্মানিতে কমপক্ষে 3 জন বাংলাদেশি শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে, যেটি নিঃসন্দেহে উদ্বেগজনক। এ ধরনের হৃদয় বিদারক ঘটনা এড়াতে শিক্ষার্থীর পরিবারের পাশাপাশি জার্মানিতে যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান এদেশের সর্বস্তরের প্রবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দীর্ঘদিন ধরে হেলসিঙ্কিতে পূর্ণাঙ্গ দূতাবাস প্রতিষ্ঠার দাবি করে আসছেন ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা। বর্তমানে সব কনসুলার কাজ করতে হয় সুইডেনের স্টকহোমে গিয়ে। এতে সময় ও অর্থ ব্যয় হয় বহুগুণ। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। বর্তমানে এই দেশটিতে প্রায় 25,000-এর বেশি বাংলাদেশি নাগরিকের বসবাস। ছাত্র, কর্মজীবী ও ব্যবসায়ী বেশিরভাগই বাস করছেন পরিবার নিয়ে। এত বড় জনগোষ্ঠীর জন্য ফিনল্যান্ডে এখনো নেই বাংলাদেশের পূর্ণাঙ্গ দূতাবাস। সব ধরনের কনসুলার সেবা নিতে যেতে হয় পার্শ্ববর্তী দেশ সুইডেনের রাজধানী স্টকহোমে, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে গর্ভবতী নারী, ছোট শিশু কিংবা অসুস্থ প্রবাসীদের জন্য। সময় মতো ছুটি না পাওয়ায় ভোগান্তিতে পড়েন ছাত্রছাত্রী ও কর্মজীবীরাও। গুরুত্বপূর্ণ নথি যেমন পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, মুলুকপত্র বা অন্যান্য জরুরি কাগজপত্র সময়মতো নবায়ন করতে না পারায় অনেকেই পড়েন আইনি ও অর্থনৈতিক জটিলতায়। ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখা যায় প্রয়োজনীয় নথি না পেয়ে বাংলাদেশ ফিনল্যান্ড বাণিজ্যিক সম্পর্ক বাধাগ্রস্ত হয়। কনসুলার সেবার জন্য আমাদেরকে স্টকহোমে যেতে হয়, যা অর্থ, সময় ও ভ্রমণজনিত কষ্টের কারণ। ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। ফিনল্যান্ডে একটা পূর্ণাঙ্গ দূতাবাস আমরা আশা করছি এবং আমাদের এটা খুবই প্রয়োজন। তাদের দাবি, ফিনল্যান্ড প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ অর্থনীতি হওয়ায় আইটি, গবেষণা ও শ্রমবাজারে বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনার। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির, স্বাগত জানালো বিএনপি। সংস্কার ও সনদ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই প্রকাশ করা জামায়াত এনসিপির অসন্তোষ। ডাকসু নির্বাচনে কারচুপির শঙ্কা বৈষম্য বিরোধীদের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের। ইশতেহার ঘোষণা ছাত্র দলের। ভোটের দিন থাকছে না সেনাবাহিনী। এবং ক্লাস পরীক্ষা বর্জন করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন। 3 দফা আদায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।